আব্বু মজা করে বলছিল আমাকে যদি জেলে নেয় নিবে আমার মেয়েদের বোরখার জন্য, কারণ ওদের বোরখাটাই আমার যত টাকা যায়, তাছাড়া আমার আর কোনো কিছুতে এত টাকা যায় না। পুলিশটা এসে বারবার আমাদের ব্যাংকের ডিটেল নেয়, যে খোঁজ নেয়, খোঁজ নিয়ে তার নিজেরাই হতাশ হয়ে যায় আর বলে আপনাদের লুকানো কিছু আছে, তার মানে কি আপনারা আপনাদের আত্মীয়দের নামে লিখছেন, অন্য মানে তাদের কথা হচ্ছে কোনো তো একটা এরকম অ্যাকাউন্ট আছে যেখানে লক্ষ কোটি টাকা তারা পাবে, কিন্তু কোথাও তারা এটা খুঁজে পাচ্ছে না। বিশেষ করে আমার সাথে কোরআন নিয়ে তার আরও অনেক রিসার্চমূলক কাজ করার ইচ্ছা ছিল এবং একটা রিসার্চ সেন্টার তৈরি করার ইচ্ছা ছিল। 1971-এর পর থেকে ইচ্ছাকৃতভাবে ইসলামকে বাঙালি সংস্কৃতি থেকে আলাদা করা হয়েছে, একদম সিস্টেমেটিকভাবে। আপনার মা সম্পর্কে একটু জানতে চাইবো, যে অভিনেত্রী নারী যার সন্তান গুম হয়েছে, কিছুদিন পর তার জীবন সঙ্গী ফাঁসি হয়, একটু শুনবো ওই সময় আপনার মা কেমন ছিল, কেমন দেখেছেন, এর আগেও আপনার মাকে কেমন দেখেছেন? আমার আম্মু তো আসলে একজন ওয়ারিয়ার, এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। তার ইসলামে আসাটাও একটা তার পরিবারের সাথে যুদ্ধ করে সে ইসলামী আন্দোলনে আসা, এবং ইসলামী আন্দোলনে আসার পর পরিবার কাইন্ড অফ তাকে মানে একটু কি বলবো সেপারেটেডই করে দেয়, কিন্তু তারপরও কিন্তু সে শক্তভাবে দাঁড়িয়েছিল ইসলামী আন্দোলনের জন্য। সো সে ছোটোবেলা থেকেই ইসলামী আন্দোলনের জন্য যুদ্ধ করা একজন ক্যারেক্টার, যে তার জন্য পরিবার চলে যাক বা চলে যাক সেই জিনিসগুলো নিয়ে সেটা এরকম না। এবং তার সবসময় এরকম, যেমন আমার মনে আছে যে মিরপুরে আসা নিয়ে আমরা বলতাম যে আচ্ছা তোমার জামাই আসতে পারবে না, জামাই আসলে তো এটা হবে, কি হবে, জামাই আসলে তো ধরে নিয়ে যাবে, তো ধরে নিয়ে গেলে কী হয়, মানে আম্মু হচ্ছে সেরকম টাইপের আর কি, যে শি ডাজন্ট ইভেন থিঙ্কে কী হলে কী হবে, ইসলামী আন্দোলনের জন্য করতেই হবে। তো এরকম শক্ত একটা ক্যারেক্টার, তো যার কারণে সে হচ্ছে আমাদের ভয় পেতে কখনোই শেখায়নি। মানে উনি হয়তো টেনশন বা সব কিছু আল্লাহকে বলবে, কিন্তু মানুষের সামনে শক্ত। তো যখন মানে ভাইয়াকে নিয়ে গেছে, আসলে আই থিঙ্ক আমি ফার্স্ট আম্মুকে নরম দেখা শুরু করলাম আব্বু চলে যাওয়া এবং ভাইয়া যাওয়ার 6-7 মাস পর একটু টায়ার্ড হয়ে গেল, তখন থেকে আম্মু একটু ভাইয়ার জন্য নরম বা একটু কান্নাকাটি করা শুরু করলো। তার আগ পর্যন্ত সে ছিল একদম খুব স্ট্রং, মানে শক্ত, মানে মাথায় উঁচু করা শক্ত মানুষ, যে যুদ্ধ কোথায় করতে হবে, কোথায় যেতে হবে, কি করতে হবে বলো, আমি ওভাবে করব, কমপ্লেন আমি আল্লাহর কাছে করব। তো এরকম টাইপের শক্ত একটা মানুষ মাশাআল্লাহ। এবং যখন ভাইয়া আর আসছে না, আব্বু চলে গেছে, তখন কিন্তু আমাদের বিজনেস থেকে শুরু করে সব কিছু উনি টেক ওভার করলেন, এবং এগুলোর কিন্তু মানে পুরো পরিবার এবং বিজনেস উনি একা হ্যান্ডেল করছেন। যে বয়সে ওনার টেক কেয়ার করার কথা, মানে উনি রেস্ট নেওয়ার কথা, আমাদের কাজ করার কথা, আমরা ব্যাক করলে যেহেতু আমরাও বিপদে পড়ে যাচ্ছি ছেলেমেয়েরা, উনি বললো তোরা কেউ আসতে হবে না। অ্যান্ড সে এতদিন পর্যন্ত কিন্তু এই কেয়ারি বলেন বা অন্যান্য যে জায়গাগুলো বলেন যতটুকু আমাদের ছিল, এগুলো কিন্তু সেই চালিয়ে নিয়ে গেছেন। সো আই ডোন্ট নো হাউ শি ডাজ দ্যাট, আই হ্যাভ নো আইডিয়া মাশাআল্লাহ। নারী হিসেবে এই যে আপনি ব্যাখ্যা দিলেন, তারপরও একজন মানে এটা তো গেল যে হারিয়ে তিনি কাজ করছেন, আর একটা হচ্ছে যে তিনি বিয়ে করছেন। হ্যাঁ হ্যাঁ, তখনও তো ওই একই তকমা ছিল। হ্যাঁ হ্যাঁ, ৭৭ সাল তো ৭১ সালের কথা, তো রাজাকারকে বিয়ে করছেন। জি 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 জি, মানে ওই সময়টা যখন বুঝতে শুরু করেছেন আপনারা হয়েছেন, তখন তার পরিস্থিতি কেমন ছিল? কিন্তু এগুলো শুনিয়ে অভ্যস্ত ছিল। হ্যাঁ উনি অভ্যস্ত, উনি তখন শাহবাগ ইভেন ফাঁসির পরও আব্বুদের কনসিস্টেন্ট একটা কথাই ছিল, সেটা হচ্ছে মানুষকে বলতে দাও শুধু একটা জিনিস, যে মানুষ তোমাকে দেখবে সেই মানুষ যেন অ্যাটলিস্ট এই উইটনেস হিসেবে থাকে যে আই হ্যাভ মেড দেম অ্যান্ড ইউ গাইজ আর রং। সো আমাদের আব্বুদের সবসময় এটাই কথা ছিল, তখনও এখনও, যে তুমি এমনভাবে নিজেকে গড়ো যে ইউ বিকাম আ উইটনেস ফর পিপল। তাদের যদি কনসিয়াস থাকে তারা বলতে বাধ্য যে ওনার ছেলেকে দেখছি, ওনার মেয়েকে দেখছি বা ওনাদেরকে দেখছি, ওনারা আসলে এরকম খারাপ না যেরকম আপনারা বলেন। সো আমাদের কনসিস্টেন্ট এটাই ছিল যে আমরা আমাদের মতো কাজ করে যাব, আল্লাহর জন্য কাজ করে যাব, আমাদের কাজই আমাদের উইটনেস হবে ইনশাআল্লাহ। বাবাকে নিয়ে আপনার বিশেষ কোনো স্মৃতি? অনেক অনেক স্মৃতি। আমি সবসময় একটা জিনিসকে খুবই অ্যাডমায়ার করি, বিশেষ করে যখন আমি নিজে এখন প্যারেন্ট, এবং আই লুক ব্যাক যে আমাদের আব্বু বা ইয়ার প্যারেন্টিংয়ের কোন জিনিসটা সবচেয়ে সুন্দর ছিল। আই থিঙ্ক স্মৃতির মধ্যে সবচেয়ে ভালো যেটা ছিল যে আব্বু অনেক বেশি আমাদের সাথে কনসাল্ট করতো। সে কখনোই বলতো না যে এটা তুই করবি না, এটা তুমি করবা, এটা আমি বলছি তাই না। সে আমাদের সাথে শুরা করতে পছন্দ করতো, সে আমাদের সাথে রেগুলার বেসিসে মিটিং করতো, যে কোনো ইস্যু সেটাতে আমাদের সাথে কথা বলতো, আমাদের সাইডটা শুনতো, তারপরে সবাই মিলে আমরা একটা ডিসিশন নিতাম। এটা কিন্তু অনেক ছোটোবেলা থেকে, মানে বড় হওয়ার পরে না, একদম ছোটোবেলা থেকেই
এটা করতো। তো আমার কাছে মনে হয় এটা আমার কাছে সবচেয়ে সুন্দর স্মৃতি। খুব বড় বড় এরকম ডিসিশনস যেগুলাতে আমি একরকম বলছি, আব্বু একরকম বলছে, আমরা মানে ডিবেট করছি এবং শেষে একটা ডিসিশন হচ্ছে, কিন্তু আব্বু হ্যাড দ্য পজিশন টু সে যে আমি এটা বলছি এটা হবে না, বাট সে কখনোই এটা আমাদের সাথে করতো না। এক নাম্বার। সেকেন্ড যেটা আমাদের কনফিডেন্স বিল্ডিংয়ে খুব হেল্প করেছে, তার অনেক বড় বড় প্রজেক্ট। ইসলামী ব্যাংকের আই থিঙ্ক একটা জায়গায় তারা রাস্তা বানাবে, এই জিনিস তো আমি তখন হচ্ছে ও লেভেল মাত্র শুরু করব বা ও লেভেলস করছি, আমাদের সাথে তো কথা বলার কোনো রিজন নাই তার, এগুলো না, এগুলো কে বলে? আমরা সবাইকে দেখি যে বাবারা এখন তাদের দুনিয়ায় ব্যস্ত থাকে, বাচ্চাদের সাথে এগুলো নিয়ে কোনো কথা বলে না। তারা খাওয়ার টেবিলে বলবে আজকে সারাদিনে তার কি মিটিং আছে, সেই মিটিংয়ে কোন কোন প্রজেক্টে তারা কী কাজ করতেছে, এটা খাওয়ার টেবিলে সে বলবি। বলার পরে আমাকে জিজ্ঞেস করবে যে আচ্ছা আমি এরকম চিন্তা করতেছি, হোয়াট ডু ইউ সে। এবং এরকম আমি ধর র্যান্ডম একটা বললাম যেটা বুঝলাম যখন, এবং আমি দেখেছি যে সে আমার ইনপুট নিচ্ছে এবং সেই ইনপুটটা সে এত বড় বড় প্রজেক্টে কাজে লাগাচ্ছে। সো এত ছোট মেয়ে হিসেবে কিন্তু তখন থেকেই আমার একটা কনফিডেন্স আসতে শুরু করলো যে না, তার মানে আমি ক্রিটিক্যাল থিঙ্কিং করতে পারি, আমার ডিসিশনের ভ্যালু আছে। সো এটা আমার কাছে সবসময় খুবই ইম্পর্ট্যান্ট লাগতো যে আব্বু আমাকে সেই ছোটোবেলা থেকে আমাকে বলতে সব ভাই বোনকেই এভাবে করে তৈরি করেছে যে আমাদের মধ্যে সেই কনফিডেন্সটা আসবে যে আমাদের ডিসিশন মেকিং করার যোগ্যতা আছে এবং ডিসিশন মেকিং করার ভ্যালু আছে। তো এটা অনেক বড় জিনিস ছিল আমার জন্য। শুধু স্বাস্থ্য বা ব্যাংক নয়, মীর কাসেম আলীর সংস্কৃতিতেও বিরাট অবদান বা দখল আমরা দেখেছি। দিগন্ত টেলিভিশন যখন শুরু হলো তার আগে আমরা দেখেছি যে কোটি টাকা খরচ করে শ্যামলী শেরবাংলার দিকে একটা অফিস ভাড়া নিয়ে ট্রেনিং দিয়েছিল আমাদেরকে। আমরা তখন থেকে বুঝতে পারি যে ওনার সাংস্কৃতিক দখল। ওটা যদি একটু বলেন। তারও অনেক আগে প্রত্যাশা প্রাঙ্গণ, ইভেন মল্লিক চাচুকে ঢাকায় নিয়ে আসা, তাকে গ্রুম করা, এবং এই যে মুশিউর রহমান সহ অনেক এখনকার যে ব্যক্তিত্বগুলো আছে তাদের গ্রুমিং করার পিছনেও তো আসলে আব্বুর জায়গা ছিল। আমাদের মেয়েদের সাংস্কৃতিক, আমরা আলহামদুলিল্লাহ 5 ভাই বোনই সংস্কৃতিতে অনেক ভালো, কারণ আব্বু হচ্ছে এটার ব্যাপারে খুবই সিরিয়াস। এবং মল্লিক চাচু একবার একটা কথা বলেছিল যে যে কোনো একটা কালচারাল রেভুলেশনে একজন বট গাছ লাগে, কারণ অন্যান্য জিনিসের রেভুলেশন অটোমেটিক হয়ে যায়, কালচারাল রেভুলেশনে মানুষ মানে খুব একটা ইম্পর্টেন্স দেয় না। তো একজন বট গাছ লাগে, যে বট গাছটা ছায়া দিয়ে তাদেরকে তৈরি করবে। মীর কাসেম হচ্ছে সেই বট গাছ, এটা কিন্তু মল্লিক চাচুর কথা। তো উনি আগে থেকেই ওনার বিশ্বাস ছিল যে 1971-এর পর থেকে ইচ্ছাকৃতভাবে ইসলামকে বাঙালি সংস্কৃতি থেকে আলাদা করা হয়েছে একদম সিস্টেমেটিকভাবে। তো এর বিরুদ্ধে আমাদেরকে কাজ করতে হবে। তো কাজী নজরুল ইসলামকে মানে রবীন্দ্রনাথ ঠিক আছে, কিন্তু কাজী নজরুল ইসলামকে একটু ডাউনগ্রেড করা, তারপরে ফররুখ আহমেদ থেকে আমাদের যেগুলো, তারপর বঙ্গবিজয়, রাইট, এই জায়গাগুলো যে আমাদের ইতিহাসের পার্ট। তো আব্বু কিন্তু ওই যে বঙ্গ র্যালি করতো, বঙ্গবিজয় র্যালি অ্যারেঞ্জ করতো, ইরানিয়ান কালচারাল শোতে আমাদের অনেক ইসলামিক শো উনি অ্যারেঞ্জ করতো। তো ওনার কথা হচ্ছে যে আমাদেরকে আমাদের কালচারকে নিজেকে প্রমোট করতে হবে, কারণ আনফর্চুনেটলি আমাদের কালচারটা কাইন্ড অফ কি বলবো, ইন্ডিয়া থেকে ধার করে আনা একটা কালচার তৈরি করা হয়েছিল, যেটা টোটালি আমাদের কালচার ছিল না। তো ওটা নিয়ে আই থিঙ্ক দিগন্ত ওয়াজ দ্য লাস্ট স্টেপ। তার আগে অনেক আগে থেকেই উনি, ইভেন সে যখন দায়িত্বে তখন থেকেই সাইমুম প্রতিষ্ঠা থেকে শুরু করে পুরো জিনিসটাতেই তো উনি ইসলামিক রেভলিউশনের ব্যাপারটায়, কালচারাল ব্যাপারটাতে ইম্পর্টেন্স দিয়েছেন আর কি। আপনার বাবার সাথে আপনার সর্বশেষ কি কথা কবে হয়েছিল এবং সেই কথাগুলো, মুহূর্তগুলো, শব্দগুলো আপনার কানে এখন বাজে কিনা? জি, আব্বু আমার সাথে 3 সেপ্টেম্বর আই থিঙ্ক লাস্ট দেখা হলো 7:15-এ, এবং আমি যতদূর জানি যে 11:15 আর 11:35-এ ওনার ফাঁসি কার্যকর করা হয় আর কি। তো 7:15-এ লাস্ট আমাদের সাথে দেখা করে উনি ভিতরে নিয়ে গেলেন। এটাই শেষ ছিল। এখন একদম যেদিন দেখা হয়েছে সেদিন হচ্ছে আব্বু অনেক হ্যাপি ছিল, উইচ ওয়াজ ভেরি সারপ্রাইজিং। লাস্ট দেখায় আব্বু এমনি নর্মালি খুব প্লেন পাঞ্জাবি পরতে পছন্দ করতো, কোনো কালার ছাড়া না, এক সাদা পাঞ্জাবি শুধু। সেদিন সে একটা খুব মানে গলার এখানে কাজ করা একটা পাঞ্জাবি পরছে। তো আমরাও ওয়াজ লাইক, কিরে তোমাকে আমি জীবনে এই পাঞ্জাবি পরা দেখিনি। তো সে বলছে যে আজকে একটা স্পেশাল ডে, এই জন্য আমি এই পাঞ্জাবিটা পরছি। সো হি ওয়াজ ভেরি হ্যাপি।
উনি আমাদের সবার মানে আমাদের যার যেটা নিয়ে টেনশন ছিল, যেহেতু উনি জানেন যে আমি জাস্ট আব্বুর রায় হওয়া থেকে আব্বুর কার্যকরে কিন্তু পুরোপুরি 1 বছর সময় নেয় নাই। তো আব্বু জানে যে আমি জাস্ট আমার একটা বেবি লুজ করেছি, তখন ও আমার ছেলেকে এখন দেখে যায় নাই, তখন মানে জাস্ট ইয়াটা হয়েছে। তো সে ওইটার জন্য আমাকে বলতেছিল যে আমি তোমার জন্য দোয়া করে যাচ্ছি। তারপরে মানে প্রত্যেকে যে যে প্রবলেম উনি আলাদা করে ওগুলোর জন্য সবাইকে সান্ত্বনা দিচ্ছিল এরকম আর কি। আর অনেক মজার কথা বলতেছিল, মানে হি ওয়াজ ভেরি হ্যাপি। কিছু স্বপ্নের কথা বলে গিয়েছিলেন, বিশেষ করে আমার সাথে কোরআন নিয়ে তার আরও অনেক রিসার্চমূলক কাজ করার ইচ্ছা ছিল এবং একটা রিসার্চ সেন্টার তৈরি করার ইচ্ছা ছিল। এইগুলো সে করতে পারেন না, এগুলো নিয়েও বলে যাচ্ছিলেন যে তোমরা পারলে এগুলো করো। এগুলো আমার অনেক ইচ্ছা ছিল যে আরও বড় বড়, মানে সে কালচারাল সাইড করেছে কিন্তু একাডেমিক রিসার্চ সেন্টারগুলো তার ইচ্ছা ছিল, যেগুলো সে করতে পারে নাই। তো এগুলো আবার আমাকে বলছিল যেগুলো করো এরকম। একদম লাস্ট আসলে যেই স্মৃতিটা, ওই স্মৃতিটা আমার জন্য স্পেশাল এবং মানুষ তো ওইটা আমার কাছে একটা ট্রমা টাইপেরও ছিল। আব্বু যখন চলে গেল, তারপর আমি মালয়েশিয়া ব্যাক করার পর আমি হ্যালুসিনেট করতাম ওই সিনটা। সেটা হচ্ছে আব্বুকে যখন নিয়ে যাচ্ছিল, তো বাচ্চারা তো আসলে বুঝতেছে না যে আব্বুকে কেন নিয়ে যাওয়া হচ্ছে। তো বাচ্চারা হচ্ছে লাফায় লাফায় দাদু আল্লাহ হাফেজ, দাদা ভাই আল্লাহ হাফেজ চিল্লাচ্ছে। তো আব্বু ওয়াজ ট্রাইং টু স্মাইল ফর দেম, কিন্তু আসলে এটা তো একদম আমাদের শেষ দেখা। তো আব্বু হয়তো হেঁটে চলে যাচ্ছে, সে বারবার অল্প কদম, এই মেইন গেট এখানে আমরা দাঁড়ায় আছি, তো সে 2-3 কদম যায়, আবার ফেরত উল্টায় আমাদের দিকে তাকায়। আমরা সব একসাথে দাঁড়ায় আছি আর বাচ্চারা লাফাচ্ছে। তো আব্বু হচ্ছে হাত নাড়াচ্ছে, হাসার চেষ্টা করতেছে, কিন্তু কান্না চলে আসছে। তো এই যে একটা স্মৃতি যে আব্বু হাত নাড়াচ্ছে, আব্বু হাসছে মুখ দিয়ে, কিন্তু তার চোখ দিয়ে কান্না, মানে সে একটা হিচকি তুলে তার কান্না আসতেছে। তো 2-3 কদম পরপরই 3-4 বারই উনি স্টপ করে বারবার তাকায় তাকায় আমাদেরকে দেখছিলেন আর বাচ্চাদেরকে হাত নাড়াচ্ছিলেন। তো ওই যে একটা স্মৃতি, এভাবে করে সে পরে আসতে চলে যান। এটাই যে আব্বু হাত নাড়াচ্ছে, হাসছে আর কাঁদতেছে একসাথে। আই থিঙ্ক ওইটা আমার জন্য এখনও আমার চোখে, এখন কথা বলতেছে আমার এখনও চোখে ভাসতেছে। এটা এতটাই ভিভিড আমার কাছে। আর আমি ইভেন মানে আব্বুর ফাঁসির পরে অনেক দিন এটা আমি হ্যালুসিনেট করতাম সামনে, এরকমও ছিল। আপনার আব্বুকে নিয়ে এটা আলোচনা হতে পারে বা সমালোচনা হতে পারে বা প্রশংসা হতে পারে। আমরা একটু একটু শুনেছি, যারা জেল থেকে বেরিয়ে আসছে তখন শুনেছি যে আপনার বাবা 5 ওয়াক্ত নামাজে 5 রকম পোশাক পরতেন। একটা হচ্ছে যে বিভিন্ন বছরের শেষে অনুপাত বা জরিপ হতো বাংলাদেশের সেরা ধনীদের মধ্যে একজন মিলেনিয়ার বা বিলিনিয়ারও বলা হতো, কয়েকটা একটা নিউজ হয়েছে। নামাজের ব্যাপারটা সত্যতা আছে, আব্বু নামাজের জন্য আলাদা ড্রেস থাকতো। মানে সে বাইরে থাকলে তো আর এটা করতে পারতো না, কিন্তু যেদিন বাসায় থাকতো সে মানে যেটা পরে আছেন সেটা পরে সে নামাজ পড়তেন না। সে একটা ফর্মাল ড্রেস পরে নামাজ পড়তে পছন্দ করতেন এবং 2-3টা। তো আম্মু খুবই বিরক্ত হয়ে যেত। আমাদের বাসায় যে ধোয়ার মেশিন 10 কেজি 15 কেজির উপরে আমরা ইন্ডাস্ট্রিয়াল ওয়াশিং মেশিন ছাড়া বাসায় থাকতে পারতো না, কারণ আব্বুরই মনে হয় 2-3 দিনে অনেকগুলো কাপড় হয়ে যেত এরকম। কিন্তু এটা দেখেন, তখন এটাকে অনেক কথা বলা হয়, কিন্তু এখন আমি যেমন মালয়েশিয়াতে থাকি, মালয়েশিয়ার কালচার কিন্তু এটা যে নামাজের আলাদা একটা ফ্রেশ ড্রেস। সবাই কিন্তু এই নামাজ চেঞ্জ করে নামাজের জন্য, যে একটা বড় নামাজের জায়গা যেটা আমরা এখন গাজাতে দেখি মেয়েরা পড়ে, তো এই কালচার কিন্তু ইসলামে আছে। কিন্তু আব্বুরটাকে অন্যভাবে জিনিসটাকে অন্যদিকে সবাই দেখানোর চেষ্টা করছে যে তার অনেক ড্রেস বা এরকম কিছু কিনা। কিন্তু এটা কোনো আধিক্যতা না, এটা একটা ইহসান, এটা একটা আখলাকের অংশ। এবং দুনিয়ার অনেক জায়গায় জিনিসটা হয়, উনিও এটা করতেন। উনি বাসায় থাকলে বা যখন তার চেষ্টা, যেমন ইবনে সিনা বা রাবেতাতে ওনার কেবিন ছিল, যেহেতু কেবিনের একটা তার ড্রেস চেঞ্জ করার জায়গা থাকতো, মানে সে যদি সারাদিন ওইখানে থাকতো তাহলে সে এই কাজটা করতো, এটা ট্রু। তো এটা একটা। আর ধর্নাট্যটার ব্যাপারটা হচ্ছে আই থিঙ্ক একটা মজার ব্যাপার, এটা আমাদের পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলি যে পুলিশটা আসতো। তো পুলিশটা এসে আমাদের দুইটা এক্সপিরিয়েন্স বলি। একটা হচ্ছে যে পুলিশটা এসে বারবার আমাদের সব নেয়, কি বলে, ব্যাংকের ডিটেল নেয়, যে খোঁজ নিয়ে তারা নিজেরাই হতাশ হয়ে যায় আর বলে আপনাদের লুকানো কিছু আছে। তার মানে কি আপনারা আপনাদের আত্মীয়দের নামে লিখছেন, অন্য মানে তাদের কথা হচ্ছে কোনো তো একটা এরকম অ্যাকাউন্ট আছে যেখানে লক্ষ কোটি টাকা তারা পাবে, কিন্তু কোথাও তারা এটা খুঁজে পাচ্ছে না। সেম জিনিস হয়
1/11-এর পরে আপনার মনে আছে কিনা যে একটা দুর্নীতির একটা বিশাল ইয়া হলো, তো সেখানে আব্বুরকেও নাম রাখা হলো এবং তো আব্বু তার হলফনামার সব কিছু ওইখানে দিয়ে দিল। তো তারাও খুবই ডিসঅ্যাপয়েন্টেড যে কি রে, আব্বুর কোনো এরকম কোনো অ্যাকাউন্ট নাই, এরকম কিছু নাই যেখানে তারা দুর্নীতি পেতে পারে। তো আব্বু একটা প্রোগ্রামে খুব মজা করে বলতেছিল, আব্বু নিজে ড্রেস আপ করতে পছন্দ করে, ইয়া করতে, এবং আলহামদুলিল্লাহ আমাদেরও এরকম শিখেছে, তো আমরা মেয়েরাও ড্রেস আপ বা ইয়ার ব্যাপারে সিরিয়াস। তো আব্বু মজা করে বলছিল আমাকে যদি জেলে নেয়, নিবে আমার মেয়েদের বোরখার জন্য, কারণ ওদের বোরখাটাই আমার যত টাকা যায়, তাছাড়া আমার আর কোনো কিছুতে এত টাকা যায় না। তো উনি আমরা আসলে রিয়েল লাইফে এরকমই ছিলাম। আমার মনে নাই যে একটা পার্টিকুলার বেঞ্চমার্ক দেওয়া হতো, এর উপরে আমরা কেনাকাটা করতে পারতাম না। রুলসই ছিল যে তুমি যদি একটা বোরখা কিনো বা একটা জামা কিনো, তাহলে একটা বোরখা একটা জামা সেটা যতই নতুন হোক না কেন মানুষকে দিবা, তারপরে নিবা। তো আমাদের কিন্তু একটা সার্টেন ইয়ার উপরে বিলাসিতা করার কোনো অ্যালাউই ছিল না। এবং আব্বুর এটা বলতে আমার এখন দ্বিধা নেই, আব্বু চলে গেছে, 85%-এর উপরে তার ইনকাম ফিসাবিলিল্লাহ ছিল। সো মানে আমার মনে আছে যে একটা হাত খরচ সেটার উপরে আমরা কখনো উঠিও নাই, উঠার অ্যালাউও ছিল না। যদিও হাত খরচ শেষ, কিন্তু আমার এটা খুব ইচ্ছা ওকে নেক্সট মান্থ, এই মান্থের শেষ। সো বিলাসিতা করে আসলে বড় হওয়া হয় না, এবং আমি দেখি নাই আব্বুকে কোনো মানে অর্থ অ্যাকুমুলেট করতে। লাস্ট যে কথাটা আমি এটার ব্যাপারে বলবো, আব্বু সবসময় বলে গেছেন এবং এটা করেও গেছেন, সেটা হচ্ছে আব্বু বলছে আমি কোনো সঞ্চয় করে যাব না, আমার কোনো ইনভেস্টমেন্ট নাই, আমার কিচ্ছু নাই, আমার সঞ্চয় হচ্ছে তোমাদের পড়াশোনা। তোমরা যে এডুকেশনসটা করছো, এডুকেশনের ব্যাপারে ওনার হাত খোলা ছিল, যে যত উপরে এডুকেট করতে চাও, যত এক্সপেন্সিভ জায়গায় পড়াশোনা করতে চাও, কোনো সমস্যা নেই। শুধু এইটা ছাড়া উনি কিন্তু কোনো ইনভেস্টমেন্ট আমাদের জন্য রেখে যান নাই। আমাদের যে বাসায় আমরা থাকতাম সেটা আমার দাদা বাড়ি, আমাদের কোনো গাড়ি ছিল না, বললাম না কোম্পানি থেকে গাড়ি নিয়ে গেছে। আব্বুর কোনো ইভেন যেই মানিকগঞ্জে যে ল্যান্ডটাতে আব্বু আছে, সেটাও হচ্ছে সব চাচাদের মিলে একটা কম্বাইন্ড ল্যান্ড। সো আব্বুর পার্সোনাল কোনো মানে নেই, স্থাবর আস্থাবর কোনো কিছুই নাই, সে কিছু রেখে যান নাই, যা আল্লাহ দিয়েছেন দু হাতে আবার বিলিও করে গেছেন আলহামদুলিল্লাহ। আচ্ছা, একটা সংযোগমূলক প্রশ্ন, যেটা তথাকথিত আমাদের এই সমাজে হয় যে কোনো একটা দায়িত্বে থাকলে সে দুর্নীতিগ্রস্ত, হাজার হাজার কোটি টাকা দুর্নীতি করে। কিন্তু আপনার বাবা মীর কাসেম আলী মিন্টু যে কতগুলো প্রতিষ্ঠানের কর্মদার বা দায়িত্বে ছিলেন, অথচ তার বিরুদ্ধে একটা অভিযোগ যে পুলিশি ইয়ের কথা বললেন, তদন্তের কথা বললেন, মানে দুর্নীতি করেন নাই, অথবা লুকিয়েছেন, বা খুব নিখুঁতভাবে দুর্নীতি করেছেন, ধরতে পারেন নাই, অথবা আপনারা কি ইনফ্লুয়েন্স করেছেন, করেন নাই, আসল ব্যাপারটা কি? মানে সন্তানরা বা ফ্যামিলি তো বলেছে বাবা আপনি এখানে এত টাকা মানে দায়িত্ব আছেন, আমাদেরকে এত টাকা দেন, এটাও তো আমরা পাইনি, মানে কারণটা আসলে আমি এটাতে অবশ্য আব্বু অ্যাজ আ ফাদার, অ্যাজ আ ক্যারেক্টার, আব্বুর তো একটা পার্সোনালিটি আছে। এটা তো কি, যখন আম্মুও তো সেম, আব্বু আম্মু দুজনের মানে আইডিওলজি তো সেম, সেখানে আমাদেরকে তো কখনো রিয়েলাইজই করতে দেওয়া হয় নাই যে আমরা এত টাকা আছে। আমি অ্যাকচুয়ালি সত্যি কথা কি, যখন টিনেজ হলাম, বাইরের মানুষ বলা শুরু করলো তোমার আব্বু তো অনেক বড় কেউ, তখন আমি রিয়েলাইজ করা শুরু করলাম যে আমি মনে হয় একটা বড় ঘরের সন্তান। তার আগ পর্যন্ত কিন্তু খুবই নর্মাল লাইফ লিড করছি। সো এটা বোঝার জায়গাই নেই। এবং এটা শুধু আমার আব্বু না, আমার কাছে মনে হয় ইসলামী আন্দোলনের সবার ব্যাপারে, আপনি নিজামী চাচু বলেন, মুজাহিদ চাচু বলেন, এনারাও তো মিনিস্টার ছিলেন, এদের নামেও তো কোনো কমপ্লেইন কখনো পাননি। এটা তো আইডিওলজির ব্যাপার, কারণ কেউ জানুক না জানুক আপনাকে তো জবাব দিয়ে আল্লাহর কাছে করতে হবে। যখন আল্লাহর কাছে জবাব দিয়ে থাকে, বাকিগুলো আসলে টেনশনের কিছু নাই।